হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি সমান্তর প্রগতির অবশিষ্ট কিছু অংশ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে সমান্তর প্রগতির বেশ কিছু অংশ নিয়ে আমি আলোচনা করেছি। সেখানে আমি আলোচনা করেছিলাম কোনো একটা সমান্তর প্রগতি বলতে কী বোঝায়, সমান্তর প্রগতির এনতম পদ বা সাধারণ পদ নির্ণয়ের ফর্মুলাটা কী, এবং কোনো একটি সমান্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফল কী করে নির্ণয় করা যায় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা এর পরবর্তী অংশ অর্থাৎ আজ আমরা যেটা পড়াবো সেটি হলো সমান্তর প্রগতির ধর্ম। কোনো একটা সমান্তর প্রগতি কতগুলো নির্দিষ্ট ধর্ম মেনে চলে, তাহলে কোনো একটা সমান্তর প্রগতি সে কী ধর্ম মেনে চলছে সেই বিষয়গুলো নিয়ে আজকে সবার প্রথমে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। কোনো একটা সমান্তর প্রগতি তার কিন্তু বিশেষ কিছু নিজস্ব ধর্ম রয়েছে। তোমরা মনে রাখবে কোনো সমান্তর প্রগতির চারটে বিশেষ ধর্মের কথা এখানে বলা হয়েছে। সেই চারটে বিশেষ ধর্ম কি? কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদের সঙ্গে একটি ধ্রুবক রাশি যদি যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ, এই চারটের মধ্যে যে কোনো একটা যদি করা হয়, কিন্তু ভাগের ক্ষেত্রে মনে রাখবে জিরো ছাড়া, জিরো দিয়ে কিন্তু কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাই জিরো ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে যে নতুন প্রগতি গঠন হচ্ছে সেই নতুন প্রগতিটিও সমান্তর প্রগতি হবে। এটি সমান্তর প্রগতির সেই চারটে বিশেষ ধর্ম। চারটে কেন বলছি? কারণ এক্ষেত্রে একবারে চারটের কথা বলা হয়েছে। প্রথম ক্ষেত্রে যোগ, দ্বিতীয় ক্ষেত্রে বিয়োগ, তৃতীয় ক্ষেত্রে গুণ এবং চতুর্থ ক্ষেত্রে ভাগ। অর্থাৎ কোনো একটা সমান্তর প্রগতির প্রত্যেকটা পদের সাথে যদি আমি কোনো নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা যোগ করি, তাহলে যে নতুন প্রগতি গঠন হবে সেটিও কিন্তু একটি সমান্তর প্রগতি গঠিত হবে। বা যদি এমন হয় যে কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটা পদের সঙ্গে একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা বিয়োগ করি, তাহলেও যে নতুন প্রগতি আমি পাবো সেটিও কিন্তু একটি সমান্তর প্রগতিই পাবো। অথবা যদি গুণ করি প্রত্যেকটা পদের সঙ্গে একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা, বা প্রত্যেকটা পদের সঙ্গে একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যাকে যদি ভাগ করা হয়, জিরো ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলেও আমি যে নতুন প্রগতি পাবো সেটি কিন্তু সমান্তর প্রগতি গঠন করবে। ঠিক আছে? এখানে দেখো আমি একটি সমান্তর প্রগতি ধরে নিয়েছি যার প্রথম পদ এ এবং সাধারণ অন্তরটা ডি ধরেছি। তার ফলে সমান্তর প্রগতিটি হলো এ প্লাস ডি, এ প্লাস টু ডি ডট ডট ডট, এইভাবে একটা সমান্তর প্রগতি গঠন হয়েছে। বা এর পরেরটা যদি আমি লিখি, পরের টার্মটা হবে এ প্লাস থ্রি ডি ডট ডট ডট। ঠিক আছে? তাহলে দেখো এই সমান্তর প্রগতির আমি প্রত্যেকটা পদের সাথে একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা, সেটা ধরে নিলাম কে, এর প্রত্যেকটা পদকে যদি আমি কে দিয়ে যোগ করি, তাহলে নতুন প্রগতি কি পাচ্ছি দেখি। যে পদটি ছিল এ সেটি হয়ে যাবে এখন এ প্লাস কে, এটা হয়ে যাবে এ প্লাস ডি প্লাস কে, এটা হয়ে যাবে এ প্লাস টু ডি প্লাস কে, এটা হয়ে যাবে এ প্লাস থ্রি ডি প্লাস কে কমা ডট ডট ডট, এইভাবে চলবে। তাহলে এটি হলো যে একটা সমান্তর প্রগতির প্রত্যেকটা পদের সাথে একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা যোগ করার ফলে নতুন যে প্রগতি সেটি হলো এটি। ঠিক আছে? তাহলে তুমি খেয়াল করো, এই যে প্রগতি আমি পেলাম এটাও কিন্তু একটি সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কেন এটাকে আমি এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলবো? তার কারণ এর দেখো এই যে সিরিজটা, এর যে কমন ডিফারেন্স যেটা, ঠিক আছে, বা সাধারণ অন্তর, সেটা কিন্তু দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হচ্ছে। মানে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদকে বিয়োগ করো, এই অন্তরটা কিন্তু সবসময় ইকুয়াল হবে। তুমি যদি যে সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মকে মাইনাস করো, তাহলে সেকেন্ড টার্মটা হচ্ছে এখানে এ প্লাস ডি প্লাস কে, তার থেকে আমি মাইনাস করব এ প্লাস কে মাইনাস করলে এ এবং কে কেটে গিয়ে ডি পড়ে থাকবে। তুমি যদি এটা থেকে এটা মাইনাস করো, সেক্ষেত্রে দেখো এ আর কে কেটে গিয়ে টু ডির থেকে ডি মাইনাস হলে ডি থাকবে। এটা থেকে যদি এটা মাইনাস করো, সেক্ষেত্রেও এ আর কে কেটে যাবে, থ্রি ডি মাইনাস টু ডি মানে ডি পড়ে থাকবে। তাহলে এইভাবে আমি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদকে বিয়োগ করে দেখছি, সবসময় এই যে অন্তর এটা কিন্তু ডি থাকছে। তাই আমি এটাকে একটা সমান্তর প্রগতি বলতে পারি। বা এটা যদি আমি যোগ না করি, প্রত্যেকটা পদের সাথে এই নির্দিষ্ট ধ্রুবক সংখ্যাকে বিয়োগ করতাম, এই যে প্রত্যেকটা পদের সঙ্গে আমি দেখো প্রত্যেকটা পদ থেকে আমি কে বিয়োগ করছি, কে বিয়োগ করছি, তাহলে এই হলো আমার নতুন প্রগতি। এটাও কিন্তু সমান্তর প্রগতি। দেখো যে কোনো পদ থেকে তার আগের পদকে তুমি বিয়োগ করে দাও, বিয়োগ ফলটা কিন্তু সবসময় একই পাবে। এটা থেকে যদি এটাকে বিয়োগ করো, কত হবে দেখো, এখানে আছে এ প্লাস ডি
মাইনাস কে, তার থেকে আমি এটাকে বিয়োগ করব, তার মানে মাইনাস এ প্লাস কে হয়ে যাবে, ডি থাকছে। যদি এটা থেকে এটাকে বিয়োগ করি, দেখো এ প্লাস টু ডি মাইনাস কে থেকে বিয়োগ করব কাকে, মাইনাস এ মাইনাস ডি প্লাস কে, কে কেটে গেল, এ কেটে গেল, টু ডি থেকে ডি গেলে ডি পড়ে থেকে, প্রত্যেক ক্ষেত্রে দেখো ডি আসবে। তাহলে এক্ষেত্রে এটিও কিন্তু সমান্তর প্রগতি গঠন হলো। 3 নম্বর ক্ষেত্রে কি বলা হয়েছে, যদি গুণ করতাম, অর্থাৎ প্রত্যেকটা পদকে ধরলাম কে দিয়ে গুণ করলাম, তাহলে যেটা এ ছিল সেটা হয়ে যাবে এখন এ কে, যেটা এ প্লাস ডি ছিল সেটা হয়ে যাবে এ কে প্লাস ডি কে, একে কে দিয়ে গুণ করলে হবে এ কে প্লাস টু ডি কে, এটা এ কে প্লাস থ্রি ডি কে হবে, কমন ডট ডট। এটা হচ্ছে নতুন প্রগতি। এক্ষেত্রেও কিন্তু তুমি দেখো এটি কিন্তু সমান্তর প্রগতি গঠন করবে। তার কারণ কি, এই প্রগতিটার যে কোনো পদ থেকে তার আগের পদকে বিয়োগ করে দেখো, যে কোনো পদ মানে ধরো দ্বিতীয় পদ থেকে আমি ধরো তার আগের পদ মানে এ কে বিয়োগ করি, বিয়োগফলটা কত পেয়েছি, মানে এই দুটো পদের অন্তর পেলাম ডি কে। পরেরটার ক্ষেত্রে দেখি, পরেরটার ক্ষেত্রে এখানে আছে এ কে প্লাস টু ডি কে, তাই তো, এ কে প্লাস টু ডি কে, তার থেকে যদি আমি এটাকে বিয়োগ করি, অর্থাৎ এ কে মাইনাস ডি কে করি, এ কে কেটে যাবে, টু ডি কে থেকে ডি কে বাদ গেলে ডি কে থাকবে। তাহলে এক্ষেত্রে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে ডি কে পাচ্ছ, এটা থেকে এটা বিয়োগ করো ডি কে পাবে, সিমিলারলি এটা থেকে এটা বিয়োগ করো ডি কে পাবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি এই অন্তরটা ডি কে পেলাম, অর্থাৎ অন্তরটা কিন্তু সমান পেলাম, তাই আমি এটাকেও একটি সমান্তর প্রগতি বলতে পারি। 4 নম্বর ক্ষেত্রে কি বলা হয়েছে, যে প্রত্যেকটা পদকে আমি একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে এখানে একটা শর্ত আছে, এই যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটা কিন্তু 0 হওয়া চলবে না, 0 ছাড়া, অর্থাৎ কে দিয়ে ভাগ করলে এক্ষেত্রে কেটা নট ইকুয়াল টু 0 হতে হবে, কেটা নন জিরো হতে হবে, তবেই কিন্তু তুমি এই ভাগটা করতে পারবে। তাহলে এক্ষেত্রেও দেখো প্রত্যেকটা পদকে আমি কে দিয়ে ডিভাইড করেছি, ডিভাইড করার পরে যে প্রগতিটি পাচ্ছি এটি কিন্তু সমান্তর প্রগতি গঠন হবে। তার কারণ দেখো আমি এখানে করে দেখাচ্ছি, এই পদটা থেকে এই পদটাকে যদি আমি মাইনাস করি, মানে এ প্লাস ডি বাই কে থেকে যদি আমি এ বাই কে মাইনাস করি, কে হচ্ছে এদের লসাগু, তার মানে আসছে ডি বাই কে, কে লসাগু করলে উপরে এ প্লাস ডি মাইনাসে এ কেটে গেল, ডি বাই কে পড়ে থাকলো, অর্থাৎ এটার থেকে এটা মাইনাস করলে ডি বাই কে। এবার এটা থেকে এটাকে মাইনাস করে দেখি, এ প্লাস টু ডি বাই কে থেকে মাইনাস করব এ প্লাস ডি বাই কে কে, তাহলে কে লসাগু, প্রথমটা এ প্লাস টু ডি, তারপরটা মাইনাসে মাইনাস ডি, এ কেটে গেল, টু ডি মাইনাস ডি মানে ডি বাই নিচে কে। তাহলে এক্ষেত্রেও দেখো ডি বাই কে পাচ্ছি, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করে ডি বাই কে পেয়েছি, এটার থেকে এটাকে মাইনাস করলেও ডি বাই কে, আবার যদি আমি এটার থেকে এটাকে মাইনাস করতাম একই রকমভাবে তুমি করে দেখবে ডি বাই কেই আসবে। তাহলে এক্ষেত্রেও কি হলো, যেহেতু এই অন্তরটা সবসময় সমান হলো, তাই আমি এটাকেও একটি সমান্তর প্রগতি বলতে পারি। তাহলে এখানে থিওরেমটায় কি বলা হয়েছে, যে কোনো একটা সমান্তর প্রগতির প্রত্যেকটি পদের সঙ্গে একটি ধ্রুবক রাশি, এই যে ধ্রুবক রাশিটিকে আমি এখানে কে ধরে নিয়েছি, এই একটি ধ্রুবক রাশি যদি যোগ করি, যদি বিয়োগ করি, যদি গুণ করি বা যদি ভাগ করি, ভাগের ক্ষেত্রে 0 ছাড়া নট ইকুয়াল টু 0 হবে, তাহলে যে নতুন প্রগতি পেলাম প্রত্যেকটা প্রগতি কি হবে, সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন গঠন করবে। এবার আমরা পড়ব সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন বলতে কি বোঝায়। ধরো এ বি সি এই 3টে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে বা এপিতে আছে, ঠিক আছে, এই 3টে সংখ্যা এপিতে আছে, তাহলে সেক্ষেত্রে মাঝের সংখ্যাটিকে বলা হবে প্রান্তীয় পদ দুটোর সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন। ব্যাপারটা ক্লিয়ার হলো, যে যখন 3টে সংখ্যা এপিতে থাকবে বা সমান্তর প্রগতিতে থাকবে, সেক্ষেত্রে মাঝের যে সংখ্যা সেটিকে বলা হবে প্রান্তীয় পদ দুটোর সমান্তরীয় মধ্যক। তাহলে দেখো এবিসি এই যে 3টে সংখ্যা এরা তো এপিতে আছে, তাহলে এপিতে থাকা মানে এদের অন্তরটা সমান হবে। অন্তর বলতে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ, মানে যে কোনো পদ মাইনাস তার আগের পদ করে যা হবে, এখানেও তাই, যে কোনো পদ মাইনাস তার আগের পদ, এই রেজাল্টটা সবসময় ইকুয়াল হবে। তার মানে এই যে বি থেকে আমি একে মাইনাস করে যা পাবো
সি থেকে বিকে মাইনাস করলে তাই পাবো, তাই তো? যেহেতু এরা এপিতে আছে, তাহলে দ্বিতীয় পদের থেকে প্রথম পদকে বিয়োগ করে যা পাচ্ছি, 3 নম্বর পদ থেকে 2 নম্বর পদকে বিয়োগ করলে তাই পাবো, কি তাই তো? এবার মাইনাস বিটাকে আমি লেফট সাইডে নিয়ে আসলে সেটা প্লাস বি হয়ে গেল, আর মাইনাস এইটাকে আমি রাইট সাইডে নিয়ে গিয়ে প্লাস এ করে দিলাম। তা 2b = হয়ে গেল a + c, b = হয়ে গেল a + c/2। বি মানে কি ছিল? বি মানে ছিল সমান্তরীয় মধ্যক। মাঝের সংখ্যাটিকে আমি সমান্তরীয় মধ্যক বলেছিলাম। তাহলে তিনটে সংখ্যা যদি এপিতে থাকে, মাঝের সংখ্যাটিকে কি বলবো? কার সমান্তরীয় মধ্যক? প্রান্তীয় পদ দুটোর সমান্তরীয় মধ্যক। তাহলে এখানে বিটা কি হলো? এ আর সি এর সমান্তরীয় মধ্যক। তাহলে এ আর সি এর সমান্তরীয় মধ্যক কত বেরোলো? এ আর সি এর সমান্তরীয় মধ্যক বেরোলো a + c/2। এ আর সি এর গড়, মানে এদের অ্যাভারেজ করে দিলাম। তাহলে গড় বা অ্যাভারেজ কী করে করে? ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দে, তাই তো? তাহলে এইভাবে আমরা দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক নির্ণয় করতে পারি। ধরো তোমাকে বললো যে 5 এবং 3 এই দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক কত? তাহলে সমান্তরীয় মধ্যক মানে 5 আর 3 এর সমান্তরীয় মধ্যক কী হবে? ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 5 আর 3কে যোগ করলে 8, তাকে 2 দিয়ে ভাগ করলে 4। তার মানে 5 আর 3-এর সমান্তরীয় মধ্যক হচ্ছে 4। তার মানে 5 আর 3-এর সমান্তরীয় মধ্যক 4 হওয়া মানে এই টোটাল এই যে তিনটে সংখ্যা, এরা কিন্তু সমান্তর প্রগতিতে থাকতে হবে। দেখো তুমি 4 থেকে 5কে মাইনাস করলে -1 হয়, আবার 3 থেকে 4কে মাইনাস করো -1 হয়। তাহলে এই যে অন্তরটা যেহেতু এই দুই ক্ষেত্রে সমান, তাই আমি বলতে পারি এরা এপিতে আছে বা সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে? তাহলে এটা গেল যখন তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকবে তখন সমান্তরের মধ্যক কী হবে? যদি তিনটের বেশি সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে, ধরো 4টে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, বা ধরো 5টা সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, বা তার চেয়েও বেশি সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, সেক্ষেত্রে সমান্তরের মধ্যক কী হবে? 4টের ক্ষেত্রে বা 5টার ক্ষেত্রে বা তার অধিকের ক্ষেত্রে এদের সমান্তরীয় মধ্যক হচ্ছে এই প্রান্তীয় পদ দুটোকে বাদ দিলে মাঝে যে সংখ্যাগুলো পড়ে থাকছে সেগুলোই হলো প্রান্তীয় পদ দুটোর সমান্তরীয় মধ্যক। অর্থাৎ যখন 4টে সংখ্যার সমান্তর প্রগতিতে থাকবে তখন প্রান্তীয় পদ অর্থাৎ এ আর ডিকে বাদ দিলে মাঝে পড়ে থাকছে বি আর সি। এই বি আর সি হবে এ আর ডি এর সমান্তরীয় মধ্যক। অর্থাৎ সেক্ষেত্রে আমি সমান্তরীয় মধ্যক দুটো পাবো। যখন 5টা পদ এপিতে থাকবে তখন প্রান্তীয় পদ দুটোকে বাদ দিলে সমান্তরীয় মধ্যক হবে বি সি ডি, অর্থাৎ 3খানা সমান্তরীয় মধ্যক আমি পাবো। 6টার ক্ষেত্রে প্রান্তীয় পদ দুটোকে বাদ দিলে অর্থাৎ দুটো বাদ যাবে, সেক্ষেত্রে আমি 4টে সমান্তরীয় মধ্যক পাবো। তাহলে এইভাবে যখন 3-এর বেশি সংখ্যা সমান্তর প্রগতিতে থাকবে তখন তাদের সমান্তরীয় মধ্যক বলতে এই মাঝের সংখ্যাগুলোকে বোঝানো হবে, এবং মাঝে যতগুলো সংখ্যা থাকবে প্রান্তীয় পদ দুটোকে বাদ দিলে সেগুলোই হবে প্রান্তীয় পদ দুটোর সমান্তরীয় মধ্যক। এবং সেগুলোকে নির্ণয় করার এরকম ডিরেক্ট কোনো ফর্মুলা নেই। সেক্ষেত্রে আমরা অঙ্কের মাধ্যমে তোমাদের দেখাবো কি করে সমান্তরীয় মধ্যক যখন 3-এর বেশি সংখ্যা থাকবে তখন তার সমান্তরীয় মধ্যক নির্ণয় করা যায়। সমান্তর প্রগতির অঙ্ক করবার জন্য আরও 2-একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। যেমন ধরো কোনো সমান্তর প্রগতিতে 3টে সংখ্যা আছে যারা সমান্তর প্রগতি গঠন করছে। তার মানে 3টে সংখ্যা নিয়ে যদি কোনো সমান্তর প্রগতি গঠন হয় সেক্ষেত্রে তুমি অঙ্ক করবার জন্য তুমি সংখ্যা 3টিকে a - d, a এবং a + d যদি ধরে নাও তাহলে তোমার ক্যালকুলেশন করতে গেলে অনেকটা সহজ হবে। অর্থাৎ যদি 3টি সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে তখন তুমি প্রথম সংখ্যাটিকে বা প্রথম পদকে a না ধরে a - d ধরবে, এবং পরবর্তী পদ এর সাথে d যোগ করে এটা পেয়েছি, এবং তার পরবর্তী পদ হচ্ছে এর সাথে d যোগ করে এটা পেয়েছি। তাহলে যখন 3টে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে তখন সংখ্যা 3টি আমি কেমন ধরে নেব? a - d, a এবং a + d। এক্ষেত্রে সংখ্যা 3টি যদি আমি এমন ধরে নিই তাহলে আমার অঙ্ক করার ক্ষেত্রে ক্যালকুলেশনটা অনেকটা ইজি হবে। বোঝা গেছে? কিন্তু ধরো যখন তোমাকে বললো যে 4টে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, তাহলে সেক্ষেত্রে তুমি সংখ্যা 4টিকে কেমন ধরবে? a - 3d, a - d, a + d এবং a + 3d। ঠিক আছে? অর্থাৎ সেক্ষেত্রে তুমি প্রথম পদটিকে a - 3d ধরে নেবে, এবং সাধারণ অন্তরটি দেখো এখানে 2d, মানে এর সাথে 2dকে যোগ করলে এটা পাওয়া যায়,
তার সাথে 2D যোগ করলে এটা হয়, তার সাথে 2D যোগ করলে এটা হয়। তাহলে এক্ষেত্রে সাধারণ অন্তরটাকে আমি 2D ধরে নিয়েছি এবং প্রথম পদটিকে ধরে নিয়েছি a-3D। তাহলে যখন চারটে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকবে সেক্ষেত্রে সংখ্যা চারটি যদি আমি এমন ধরতে পারি আমার অঙ্কের ক্যালকুলেশনটা অনেকটা ইজি হবে। ঠিক আছে, তাহলে তোমরা মাথায় রাখবে যদি তোমার কোশ্চেনে দেওয়া থাকে যে 3টি সংখ্যা সমান্তর প্রগতিতে আছে সেক্ষেত্রে সংখ্যা 3টি এরকম ধরে নেবে, যদি 4টে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে সেক্ষেত্রে সংখ্যা 4টি এইরকম ধরে নেবে। এছাড়াও তোমাদের সমান্তর প্রগতির অঙ্ক করবার জন্য আরও 3টে গুরুত্বপূর্ণ ফর্মুলা কাজে লাগবে, সেই ফর্মুলাগুলোকে তোমাকে একটু মাথায় রাখতে হবে। যেমন ধরো 1 + 2 + 3 + 4 +... n, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের যোগফল। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে কী বোঝায়? প্রথম বলতে 1 থেকে শুরু হবে, যেহেতু ন্যাচারাল নাম্বারের কথা বলছি, তাহলে 1 থেকে শুরু করে n পর্যন্ত যত সমস্ত ন্যাচারাল নাম্বার রয়েছে বা স্বাভাবিক সংখ্যা রয়েছে তাদের যে যোগফল, এই যোগফলটি হয় n × n+1/2, n × n+1/2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, অর্থাৎ 1² + 2² + 3² এরকমভাবে +n² পর্যন্ত এই যে যোগফলটা, এই যোগফলটা হয় n × n+1 × 2n+1/6। ঠিক আছে, এছাড়া তোমরা মনে রাখবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, অর্থাৎ 1³ + 2³ + 3³ এরকম আপ টু n³ পর্যন্ত। এই যোগফলটা কত হয়? যে n × n+1/2 টোটালটার হোল স্কোয়ার। এই যে 3টে ফর্মুলা, এটা তোমাদের অঙ্ক করতে খুব কাজে লাগবে। এগুলো তোমাদের এখন মনে রাখতে হবে ফর্মুলার মতো করে। যে প্রথমটি হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, দ্বিতীয়টি হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এবং 3 নম্বরটি হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল ইকুয়াল টু কী হচ্ছে, এই হচ্ছে তার রেজাল্ট। ঠিক আছে, এইগুলো তোমাকে একটু মনে রাখতে হবে অঙ্ক করবার জন্য। আজকের ক্লাসে আমরা এই সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে সমস্ত থিওরি বাকি ছিল টোটাল থিওরিগুলো কমপ্লিট করে দিলাম। তাহলে আমার টোটাল 3টে ক্লাসে এই এপির বা সমান্তর প্রগতির সমস্ত থিওরি কমপ্লিট করা হয়েছে। তোমরা 3টে ক্লাস ভালো করে দেখে নেবে, তাহলে এই চ্যাপ্টারের সমস্ত থিওরি তোমাদের পড়া হয়ে যাবে। এরপর তোমরা বই থেকে অঙ্ক করতে পারবে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকলো। তাহলে পরের ক্লাসে আমরা পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব।